সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বাসা বাড়িতে ভালো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমরা দেখতে দেখতে প্রায় 11টি ক্লাস শেষ করেছি। সেখানে আমরা ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভেক্টর অধ্যায়ের আমরা গতদিন মোটামুটি শেষ করেছি গাণিতিক সমস্যাগুলো। তো আমরা আজকে ইচ্ছা আছে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। তো শুরু করার আগেই কিছু কথা হলো যে আমরা যে অধ্যায়টি শেষ করলাম ভেক্টর অধ্যায়, এই অধ্যায়ে আমরা কিছু মূল্যায়ন করতে চাই। আপাতত যেহেতু আমরা তোমাদেরকে সামনাসামনি পাচ্ছি না, সেজন্য এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়ে আমরা মূল্যায়নটা করব। তো সেটা সম্ভবত মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, এই দুদিনের ভিতরে যে কোনো দিন আমরা এই পরীক্ষাটা নিয়ে নেব আর কি। সেটা আমরা এখানে স্ক্রিনে প্রশ্ন দিয়ে দেবো, তোমরা এখান থেকে অ্যান্সার করবে এবং যার যার মেসেঞ্জারে বা এই আমাদের এই গ্রুপে তোমরা পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের কথা। তাহলে আমরা পরীক্ষাটা নিতে পারি মঙ্গলবার অথবা বৃহস্পতিবারের দিন। ভেক্টর অধ্যায়টা আমরা পরীক্ষা নিব, ছোট ছোট প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে আমাদের। ঠিক আছে? তো আমরা আজকে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। নতুন অধ্যায় হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতিবিদ্যা। তো এই বিষয়টা নিয়ে আমাদের আজকে মূলত আলোচনা হবে। তো আমার যতটুকু ধারণা, এই অধ্যায় সম্পর্কে প্রায় অর্ধেকটাই তোমাদের পূর্ববর্তী জ্ঞান আছে, অর্থাৎ যেটা তোমরা 9-10-এ পড়ে এসছো, এর উপরে অনেকটা আজকের আলোচনা হবে। তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু লিখে রাখার চেষ্টা করবে। তো আমরা চলো ক্লাসে যাই, আজকে শুরু করে আজকে আমাদের আলোচনা। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ স্লাইডে, অধ্যায়ের নাম আমরা দিয়েছি তৃতীয় অধ্যায় ডায়নামিক্স। এই অধ্যায়ে আমরা যা যা কিছু আজ শিখবো আজকের জন্য, এটা শুধু আজকের পার্ট আর কি। আমরা শিখবো আরো কিছু আছে, কিন্তু আজকের জন্য আমরা এইগুলো আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, স্থিতি ও গতি, সমবেগ, গড় বেগ, সমত্বরণ, আপেক্ষিক বেগ, তাৎক্ষণিক বেগ, গড় বেগ, ঘূর্ণন গতি, অবস্থান সময় লেখচিত্র। আমরা অবস্থান ও সময়ের লেখচিত্র আলোচনা করব, বেগ এবং সময়ের লেখচিত্র আলোচনা করব, গতির বিভিন্ন সমীকরণ যেটা তোমরা 9-10-এ পড়ে এসছো সেটা আমরা আলোচনা করব। তো এখানে গতির সমীকরণগুলো আমরা ক্যালকুলাস ও লেখচিত্রের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করব, অর্থাৎ সমাকলনের মাধ্যমে গতির বিভিন্ন সমীকরণগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। সুষম বৃত্ত গতির সম্পর্কে আমরা জানবো, কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে জানবো, আর সর্বশেষ পরন্ত বস্তুর সূত্রগুলি। তো আমার মনে হয় ম্যাক্সিমাম সংখ্যাগুলি তোমরা 9-10-এ পড়ে এসছো, তারপর আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করি আজকে। তো দেখি, এরপর আমরা আসি তো প্রথমে আমরা জানবো বলবিদ্যা সম্পর্কে। বলবিদ্যা বিষয়টা আসলে কি, বলবিদ্যা বিষয়টা কি সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তানভীর, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। দেখতে পাচ্ছ? লাইবা, তুমি কি দেখতে পাচ্ছ? লাইবা, স্যার স্ক্রিন স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, অর্ধেক আসছে। কারণ কি?
অর্ধেক আসছে? বলতো কি জি লেখা স্যার। আছে উপরে, দেখো তো কি লেখা আছে। স্যার কি লেখা বোঝা যাচ্ছে না, দুইটা স্ক্রিন বাঁকা হয়ে অর্ধেক কেটে আছে। তোমার ওখানে? জি স্যার। কারণ কি তা তো বুঝতে পারছি না। আচ্ছা আমি আবার দেখছি, আমি যখন এতে যাব তখন দেখাবো এটা। এখানে আছে প্রথমে যে বলবিদ্যা সম্পর্কে আছে, আমরা আজকে প্রথম যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে বলবিদ্যা। তো বলবিদ্যা বলছে কি, তুমি কথা তো শুনতে পাচ্ছ, কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যালো, কথা শুনতে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে যে শাস্ত্রে বস্তুর উপর বলের ক্রিয়া, যে শাস্ত্রে বস্তুর উপর বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বলবিদ্যা। এই বলবিদ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা বলা হয় গতিবিদ্যা। একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর দ্বিতীয় হলো গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যাটা কি জিনিস? বলবিদ্যার যে শাখায় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া, বলবিদ্যার যে শাখায় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় তাকে বলা হয় স্থিতিবিদ্যা। আর গতিবিদ্যা কাকে বলে, যেটা আমাদের আলোচ্য বিষয়, গতিবিদ্যা হচ্ছে কি, বলবিদ্যার যে শাখায় বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয়, তাহলে বস্তুটা হতে হবে গতিশীল, গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় তাকে বলা হয় গতিবিদ্যা। এই গতিবিদ্যা নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা। তো এখানে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে ত্রিমাত্রিক, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই প্রসঙ্গ কাঠামো একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। তো প্রসঙ্গ কাঠামো কাকে বলে? এটা বলে ফ্রেমস অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো। যে কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, গতি, প্রকৃতি আমরা নির্ণয় করতে পারবো, যে কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, গতি, প্রকৃতি নির্ণয় করা যায় বা চিহ্নিত করা যায় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। কথা বোঝা গেছে? এই প্রসঙ্গ কাঠামো আবার একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। এরপর আমরা দেখি, এই যেখানে আছে প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে অর্থাৎ যে জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো অর্জন করা যায়, বা যে কাঠামোতে, যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো অর্জন করা যায় তাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে একটা হচ্ছে যে ধ্রুববেগে গতিশীল থাকতে হবে এবং নিউটনের গতিসূত্রগুলো আমরা অর্জন করতে পারবো, সেই কাঠামোগুলোকে আমরা বলবো কি, জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো যেটা আমরা বললাম, যে ত্বরণে গতিশীল কোন প্রসঙ্গ কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এটা এটা কিন্তু কি ধ্রুববেগে না, এটা হচ্ছে ত্বরণে গতিশীল। অজড় কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না, তাহলে অজড় কাঠামোতে আমরা নিউটনের সূত্রগুলো বের করতে পারবো না। এরপর আমরা দেখি, দেখো এগুলো কিন্তু তোমাদের পড়া আছে। দেখো, পরম গতি, কোন স্থির বিন্দুর সাপেক্ষে বস্তুর গতিকে পরম গতি বলা হয়। তবে বাস্তবে কোনো বস্তুই পরম বলে কিছু নেই, সবকিছু কি আপেক্ষিক। মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, সবকিছু আপেক্ষিক। তো আমরা আপেক্ষিক গতি সম্পর্কে জানি, খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ। আপেক্ষিক গতি হচ্ছে কি, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর গতিকে বলা হয় আপেক্ষিক গতি। যেমন পৃথিবীর সাপেক্ষে চাঁদের গতি বা সূর্যের সাপেক্ষে পৃথিবীর গতি, এটাকে বলা হয় আপেক্ষিক গতি। পৃথিবীর সকল বস্তু গতিকে আপেক্ষিক গতি বিবেচনা করা হয়। কোন একটি বস্তুর বেগ দ্বিতীয় কোন একটি বস্তুর বেগ দ্বিতীয় অপর একটি গতিশীল বস্তুর সাপেক্ষে পরিমাপ করা হয়। সেক্ষেত্রে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর বেগকে বস্তুটির আপেক্ষিক বেগ বলে, দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর বেগটাকে আমরা কি বলবো, আপেক্ষিক বেগ। যেমন আমরা এখানে দেখিয়েছি, দেখো দুটি গতিশীল বস্তুর বেগ যথাক্রমে একটা হচ্ছে ভিএ আর একটা হচ্ছে ভিবি। এক্ষেত্রে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ আমরা যদি বলি, তাহলে ভিএবি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ। আবার বস্তুটি যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন কিন্তু এখানে প্লাস হবে। বস্তুটি যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন তার আপেক্ষিক বেগের ক্ষেত্রে এখানে আমরা প্লাস দিব। এরপর আমরা দেখি কি আছে, দেখো কিছু সংজ্ঞা আছে আমাদের এখানে। প্রথমে আছে কি গড় বেগ। গড় বেগ কাকে বলে এটাও তোমরা নিশ্চয়ই পড়ে এসছো। গড় বেগ হচ্ছে কি,
যে কোনো সময় ব্যবধানে বস্তুর সরণকে উক্ত সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় বেগ। যে কোনো সময় ব্যবধানে বস্তুর সরণকে আমরা কি করব, সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাকে বলা হয় গড় বেগ। আর তাৎক্ষণিক বেগ কাকে বলে বলছে যে আমি এটা দেখাবো একটু। সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, এখানে বলেছে যে সময় ব্যবধান দিয়ে ভাগ করলে, আর সেই সময় ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়ে যায় তখন গড় বেগের যে প্রান্তিক মান পাওয়া যাবে তাকেই তাৎক্ষণিক বেগ বলে। বলছে যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে গড় বেগের যে সীমান্তিক মান পাওয়া যায় সেই সীমান্তিক মানটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। তাহলে সময় ব্যবধানটা কি হতে হবে, শূন্যের কাছাকাছি। আমরা একটু স্ক্রিনে দেখার চেষ্টা করি গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। তোমরা একটু খেয়াল করো, দেখি ফুল স্ক্রিনে। আমরা যদি প্রথমে বলি গড় বেগ এরকম ভি ভেক্টর উপরে বার, এটা লেখা যায় ডেল্টা আর বাই ডেল্টা টি। বলছি যে কোনো সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। অতিক্রান্ত দূরত্বকে সময় ব্যবধান দিয়ে ভাগ করলে পাওয়া যাবে গড় বেগ। আর গড় বেগটা কিভাবে বুঝবো, ভি ভেক্টর উপরে বার চিহ্ন, এটা হচ্ছে গড় বেগ। আর বেগের একক তো নিশ্চয়ই আমরা জানি মিটার পার সেকেন্ড, তোমরা নিশ্চয়ই জানো। তো এটা হলো গড় বেগ। এখন যদি বলা হয় তাৎক্ষণিক বেগ কাকে বলে, তখন বলতে হবে যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, এইটাকে বলছি আমরা সময় ব্যবধান। সেটা হচ্ছে কি ডেল্টা টি টেন্ডস টু 0। এই সময় ব্যবধানটা যদি 0-র কাছাকাছি হয়ে যায় তখন কিন্তু আর এই গড় বেগ থাকে না, তখন কি একটা বেগে পরিণত হয়, আর সেই বেগটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা কি বললাম, এই সময় ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়ে যায় তখন আর এই গড় বেগ থাকে না, একটা বেগে পরিণত হয়, আর সেই বেগটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। তাহলে এখন আমরা যদি বলি তাৎক্ষণিক বেগ, তাহলে আমরা কিভাবে দেখাবো, তাৎক্ষণিক বেগটা আমরা দেখাবো এইভাবে। দেখো এখানে যদি বলা তাৎক্ষণিক বেগ তাহলে এরকম ভি ভেক্টর, শুধু ভেক্টর চিহ্ন দেবো, ভি ভেক্টর লিমিট LIM ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা আর বাই ডেল্টা টি আর ইকুয়াল টু লিখবো ডিভি বা ডিআর বাই ডিটি। এটা ছিল কিন্তু কি তাৎক্ষণিক গড় বেগ ছিল। কিন্তু যখন সময় ব্যবধানটা 0-র কাছাকাছি হয়ে গেল, ডেল্টা টি টেন্ডস টু 0, সময় ব্যবধানটা 0-র কাছাকাছি হয়ে গেল, তখন কিন্তু আর গড় থাকলো না, তখন একটা বেগে পরিণত হয়ে গেল, আর সেই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ বা বেগ। তাহলে আমরা কি বলবো, যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়ে যায়, তখন আর গড় বেগ থাকে না, তখন একটা বেগে পরিণত হয়, আর সেই বেগটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা বলবো সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তখন গড় বেগের যে সীমান্তিক মান পাওয়া যায়, যে একটা মান পাওয়া যাবে, সেটাকেই বলবো তাৎক্ষণিক বেগ বা বেগ। তাহলে বেগ বলতে আমরা তাৎক্ষণিক বেগকেই বুঝবো, যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়ে যায় তাহলে গড় বেগের যে সীমান্তিক মান পাওয়া যায় সেই সীমান্তিক মানটাই হলো তাৎক্ষণিক বেগ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসি, দেখি কি আছে। আমি একটু আলোচনা করেছি, তারপর দেখো এরপর আমাদের আছে এই যে গতির কিছু সমীকরণ আমাদের জানতে হবে। আমরা আজকে এটা ক্যালকুলাস নিয়ে একটু দেখানোর চেষ্টা করব। গতির সমীকরণে s = vt, এটা তোমার 19 এ পড়ে এসছো। v = u + at, আমরা ইন্টারমিডিয়েট এখানে এখন আমরা মানে তোমাদের কলেজ সেকশনে এখন আমরা এটা করব v = v0, u মানেই হলো v0, v = যদি আমি বলি v0 + at, তারপর s = v0t বা ut + ½ at², তারপর v² = e² + 2as, তারপর s-টিথ। এই s-টিথ মানে হচ্ছে কি 5 নাম্বার, s-টিথ হচ্ছে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি যদি উদাহরণ হিসেবে বলি 5 নম্বর সমীকরণটা খেয়াল করো, উদাহরণ হিসেবে বলি, মনে করো তুমি
বাসা থেকে এমএম কলেজে আসতে তোমার 15 মিনিট সময় লেগেছে। আমরা যদি বলি 10 মিনিটে তুমি কোথায় কতটুকু গিয়েছিলে, 10 মিনিটে তোমার অতিক্রান্ত দূরত্ব, 10 মিনিটে তোমার অতিক্রান্ত দূরত্ব। তো দেখা গেল কি সেই সময় তোমার এক বন্ধুর সঙ্গে তুমি দাঁড়িয়ে গল্প করছিলে 1 মিনিট, তাহলে তোমার ওই 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব হবে 0। তাহলে কোনো বিশেষ মিনিট বা কোনো বিশেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই 5 নম্বর সমীকরণ st u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। তাহলে কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 নাম্বার। তো আমরা এই সমীকরণগুলো আমরা একটু দেখাতে চাচ্ছি এবং এদের গ্রাফটাও দেখাতে চাই। প্রথম আমরা 1 নম্বর দেখাবো s vt। s vt আমরা যদি একটু বোর্ডে দেখাই, দেখো খেয়াল করো, আমরা দেখাতে চাই s vt। s vt, s vt। তো আমরা যদি একেবারে সংক্ষেপে দেখাই, এটা হচ্ছে বেগ বা এখানে সময় দিয়ে দিই, এখানে দূরত্ব 0, সময় 0, এখান থেকে এখানে গেল, দূরত্ব হলো s, সময় হলো কত t। এটা আমরা বলতে পারি, আমরা ক্যালকুলাসের সাহায্যে যদি প্রমাণ করতে চাই, ক্যালকুলাসের সাহায্যে যদি আমরা প্রমাণ করতে চাই, বস্তুটা যখন এখানে ছিল তখন তার দূরত্ব 0, সময় 0, এখান থেকে সে যখন এখানে আসলো তখন দূরত্ব হলো কত s, সময় তখন হলো t। তো আমরা এখান থেকে যদি এই জায়গায় দেখা যায় তখন দূরত্ব হবে s প্লাস ds, আর সময় তখন কত হবে t প্লাস dt। তাহলে এইটুকুর জন্য সময় ব্যবধান হচ্ছে dt আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ds। তো আমরা ক্যালকুলাসের সাহায্যে বলতে পারি বেগের সংজ্ঞা, বেগ v কত ds বাই dt। নিশ্চয়ই আমরা জানি বেগ v কত ds বাই dt, এটা নিশ্চয়ই আমরা জানি। বেগ সমান দূরত্ব বাই সময়। তো আমরা যদি বলি ds, তাহলে কি হবে, ds হবে v ইনটু কত dt। এই হচ্ছে আমাদের সমীকরণ। কথা কি বুঝতে পারছো? একটু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এখন আমি যদি বলি, খেয়াল করো, এখন আমি যদি বলি যে যখন সময় t = 0, যখন সময় t = 0 তখন দূরত্ব s কত 0। দেখো তো, সময় যখন 0 দূরত্ব তখন কত 0, ঠিক তো? সময় যখন 0 দূরত্ব তখন 0। এইবার যখন সময় t t, আমরা যদি এখানে দেখি t t, তখন দূরত্ব কত হবে, তখন দূরত্ব s। এটা কি ক্লিয়ার হয়েছে? যখন সময় 0 দূরত্ব 0 আমরা দেখাইছি, যখন সময় t দূরত্ব কত s, এই সীমার মধ্যে আমরা এটাকে সমাকলন করব, 1 নম্বর সমীকরণকে সমাকলন করব। এই সীমানা, এই সীমার মধ্যে আমরা 1 নম্বরকে সমাকলন করব। সেটা যদি আমরা এখানে দেখাই, দেখো খেয়াল করো, তাহলে এরকম সমাকলন ছিল তোমরা নিশ্চয়ই জানো, যেখান থেকে শুরু সেটা হবে নিচে, আমরা বলেছিলাম এটা হচ্ছে ds আর এখানে কত v dt। এই তো, এখন খেয়াল করো, এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব শুরু কোন জায়গা থেকে খেয়াল করো, আমি বলেছিলাম লিমিট হবে যেখান থেকে শুরু সেটা হবে নিচেই। দূরত্ব হলো 0 থেকে কোন পর্যন্ত, s পর্যন্ত। এটা হচ্ছে দূরত্ব 0 থেকে s পর্যন্ত। খেয়াল করো, দূরত্ব কোন জায়গা থেকে কোন পর্যন্ত, 0 থেকে s পর্যন্ত। এটা হচ্ছে সময়, সময় কোন জায়গা থেকে কোন পর্যন্ত, খেয়াল করো 0 থেকে t পর্যন্ত। আমরা দেব 0 থেকে t পর্যন্ত। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি যদি দেখাই ভাবে, খেয়াল করো, এই ds কে সমাকলন করলে s হয়, তোমাদের নিশ্চয় মনে আছে ds কে সমাকলন করলে কি হয়, s হয়। আমি যদি এইভাবে দাগ দেই, নিশ্চয় মনে আছে, এটা হচ্ছে s, এখানে হচ্ছে 0, আর v না থাকলো, আর এই dt কে সমাকলন করলে t হয়, তাহলে এখানে t, এখানে হচ্ছে 0, ঠিক আছে? তো আমরা এবার আমি যদি লিমিট বসাই, নিশ্চয় মনে আছে এর পরিবর্তে আপার লিমিট বিয়োগ এর পরিবর্তে লোয়ার লিমিট, এর পরিবর্তে উপরেরটা বিয়োগ এর পরিবর্তে নিচেরটা। তো আমি বসালে কি হয় দেখো তো, বসালে হবে কি বসালে হবে কত s মাইনাস 0, আর এর পাশে v ইন্টু কত t মাইনাস 0। নিশ্চয় মনে আছে এর পরিবর্তে উপরেরটা বিয়োগ এর পরিবর্তে নিচেরটা। তাহলে আমরা কি লিখতে পারি, s vt, s vt। এটা আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করে দেখালাম, তবে এগুলো প্রতিপাদন করবে না, এগুলো ক্যালকুলাসের সাহায্যে প্রতিপাদন করবে না, জাস্ট শুধু বোঝানোর জন্য, দেখানোর জন্য আমরা এটা করলাম। s vt আমরা প্রমাণ করে দেখালাম যে s vt কিভাবে হয়, এটা আমরা কি করলাম ক্যালকুলাসের সাহায্যে। এখন আমরা যদি লেখটা দেখাই, গ্রাফটা দেখাতে চাই, তাহলে কিভাবে হবে দেখো, আমরা যদি নেই এদিকে যদি নেই t আর এদিকে যদি s নেই, তাহলে হবে কি মূল বিন্দুগামী ঢাল, এটাকে বলা ঢাল।
মূল বিন্দু হবে। এদিকে নিলাম সময় আর এদিকে নিচ্ছি আমরা কি দূরত্ব। তাহলে এই ঢালটা অনন্যা কি শুনতে পাচ্ছ? অনন্যা জি হ্যালো, স্যার। হ্যাঁ বলো তো এই ঢালটাকে আমরা কি বলবো? এই ঢালটাকে আমরা কি বলবো বলো দেখি। এই যে ঢাল পেলাম আমরা, এইদিকে নিলাম দূরত্ব, এদিকে সময়, তাহলে এই ঢালটাকে আমরা কি বলবো বলো তো? বলতে পারবে? না এস স্যার। বাই টি, এস বাই টি, এস আর হচ্ছে টি। এই এস বাই টিটাকে বলা হয় ঢাল বা ট্যান থিটা, লম্ব বাই ভূমি। আমি যদি এইভাবে দেখাই লম্ব বাই ভূমি, তাহলে এই ঢালটাকে বলা হয় লম্ব বা ট্যান থিটা বা ভূমি, ভূমি বা লম্ব ঢাল। তাহলে এস বাই টি মানে কি লেখা যায়? বেগ। তাহলে এই ঢালটাকে আমরা বলবো বেগ। ঢালটাকে আমরা কি বলবো? বেগ। বুঝতে পারছো তো? ঢাল বা জি ট্যান থিটা স্যার। সমান লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো লম্ব তুমি নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে এস, এটা কত টি, তাহলে এস বাই টি মানে হচ্ছে ভি। তাহলে এই ঢালটাকে আমরা কি বলবো? ঢালটাকে বলবো বেগ। ঢালটাকে আমরা কি বলবো? বেগ। তাহলে এস ইকুয়াল টু ভিটি সমীকরণটা এইরকম। আচ্ছা, এরপর আমরা যদি আসি, খেয়াল করো আরেকটা প্রমাণ আমরা যদি দেখাই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাও যদি আমরা ক্যালকুলাসে দেখাতে চাই একইভাবে আমরা দেখাতে পারবো। আমরা যদি এটা দেখাই, সংক্ষেপে দেখাই, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে সময়। এখানে বেগ হচ্ছে ইউ দিয়ে করি, অনেক বইতে ভি নট দেওয়া আছে, ইউ এখানে সময় শূন্য, তাহলে এখানে আমরা শূন্য দিয়ে ইউ দিয়ে দিই। আর এখানে যখন গেল তখন বেগ হলো ভি, সময় হলো টি। এখান থেকে এখানে যখন গেল তখন বেগ হলো ভি প্লাস ডিভি, সময় হলো টি প্লাস ডিটি। খেয়াল করো, বস্তুটা যখন এখানে ছিল তার আদি বেগ কত? ইউ, সময় কত? শূন্য। এখান থেকে সে যখন এখানে গেল তখন তার কি হলো? তখন তার সময় হলো কত? টি, আর দ্রুত সে বেগ হলো কত? ভি। এখান থেকে যখন এখানে গেল তখন বেগ হলো ভি প্লাস ডিভি, সময় হলো টি প্লাস ডিটি। তোমরা একটা ছবিটা এঁকে নিতে পারো, তোমরা একটা ছবিটা এঁকে নিতে পারো। ছবিটা এঁকে নাও, ছবিটা এঁকে নাও। এরপর আমরা যদি বলি যে ওই ত্বরণের সংঘতে আমরা কি জানি, তাহলে বলতে হবে যে ত্বরণের সংঘতে আমরা পাই, সে কথাটা বলতে হবে। তাহলে কি বলবো বলো? ত্বরণের সংঘতে আমরা কি পাই? ত্বরণের সংঘতে আমরা জানি এ ইকুয়াল টু কত? ডিভি বাই ডিটি। তোমাদের নিশ্চয়ই মনে আছে এ ইকুয়াল টু কত? ডিভি বাই ডিটি। বেগ বাই সময় মানে ত্বরণ, বেগ বাই সময় মানে ত্বরণ। তো আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি লেখা যায়? ডিভি ইকুয়াল টু এ ডিটি। নিশ্চয়ই এটা মনে আছে তোমাদের, ঠিক আছে? তাহলে ডিভি ইকুয়াল টু কি লেখা যায়? এ ডিটি। এটুকু সমস্যা নেই। এখন আমরা যদি বলি, খেয়াল করো, যখন সময়, দেখতে পাচ্ছ, যখন সময় টি ইকুয়াল টু শূন্য, যখন সময় টি ইকুয়াল টু শূন্য তখন বেগ ভি ইকুয়াল টু কত বলতো? সময় যখন শূন্য বেগ তখন কত? লাইবা বলো তো, লাইবা বলো, লাইবা শুনতে পাচ্ছ? লাইবা জি স্যার। বলো তো, সময় যখন শূন্য বেগ তখন কত? তখন বেগ ভি ইকুয়াল টু কত? সময় যখন শূন্য তখন বেগ ভি ইকুয়াল টু কত? ইউ। বেগ ভি ইকুয়াল টু কত হবে? ইউ। আবার যখন সময় টি ইকুয়াল টু টি, এই যে এখানে, তখন বেগ ভি ইকুয়াল টু, তখন বেগ ভি ইকুয়াল টু হবে ভি। তাহলে আমরা বলতে পারি কি, সময় যখন শূন্য, সবাই দেখে দেখো, বেগ তখন ইউ, সময় যখন টি, বেগ তখন ভি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সময়ের লাইন, এটা হচ্ছে বেগের লাইন। এটা হচ্ছে সময়ের, এটা বেগের। সময় যখন শূন্য বেগ তখন ইউ, সময় যখন টি বেগ তখন ভি। এই সীমার মধ্যে আমরা এটাকে সমাকলন করব। এই সীমার মধ্যে 1 নম্বর সমীকরণকে আমরা সমাকলন করব। তো দেখো, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। খেয়াল করো, বেগ কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমরা বলেছি? বেগ বলেছি তানভীর, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো তানভীর, জি স্যার। হ্যাঁ জি বলো। স্যার। এটা হচ্ছে বেগ, বেগ কোন জায়গা থেকে কোন পর্যন্ত হবে বলো? বেগ কোন জায়গা এখানে থেকে স্যার, কোন পর্যন্ত? হ্যাঁ বলো। স্যার নিচে ইউ উপরে ভি। হ্যাঁ, কেন? শুরু হচ্ছে কোন জায়গা থেকে? ইউ থেকে। ইউ থেকে। ইউ থেকে ভি পর্যন্ত, ইউ থেকে ভি পর্যন্ত। এটা হচ্ছে সময়, এটা হলো সময়। সময় কি হবে তাহলে বলো তো? সময়ের ক্ষেত্রে আর কি হবে সময় হবে শূন্য বলো? থেকে টি। শান্তিদা শুনতে পাচ্ছ? শূন্য থেকে শান্তিদা, টি। হ্যালো, জি জি আঙ্কেল, জি। হ্যাঁ তো বলো তো দেখি, সময়টা কোন জায়গা থেকে কোন পর্যন্ত হবে সময়? সময় আঙ্কেল শূন্য থেকে শূন্য টি। থেকে টি পর্যন্ত। হ্যাঁ থ্যাংক ইউ। শূন্য থেকে টি পর্যন্ত সময়টা হবে, শূন্য থেকে টি পর্যন্ত। আর বেগটা হবে কত? এটা হচ্ছে বেগের লাইন, ইউ থেকে ভি পর্যন্ত। তো আমরা এখন যদি সমাকলন করি, এটা তো হয়তো তুমি করনি, তো আমরা যদি সমাকলন করি তাহলে কি লিখবো বলো তো? আমি যে মুছে দিলাম,
তাহলে কি লিখবো বলো? এই ডিভি কে সমাকলন করলে ভি হয়, এটা তোমাদের মনে আছে, ভি হয়। আর নিয়ম হলো কি, এই উপরটা উপরে বসবে আর নিচেরটা নিচে, ইকুয়াল টু এ থাকলো, আর ডিটি কে সমাকলন করলে টি হয়, আর এখানে কি আসবে? টি, এখানে হচ্ছে 0। নিশ্চয় মনে আসছে, ঠিক আছে? এটাকে বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করো, আমরা যদি এখানে বসাই মানটা, এর পরিবর্তে আপার লিমিট, কি বলছে বলো? এর পরিবর্তে আপার লিমিট বিয়োগ এর পরিবর্তে লোয়ার লিমিট। আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, আমরা বললাম এর পরিবর্তে আপার লিমিট বিয়োগ এর পরিবর্তে লোয়ার লিমিট। তাহলে আমরা কি লিখবো? ভি মাইনাস ইউ এর পরিবর্তে ইকুয়াল টু, এখানে কি লিখবো? এর পরিবর্তে আপার লিমিট বিয়োগ এর পরিবর্তে লোয়ার লিমিট, টি মাইনাস 0। তাহলে কি লিখলাম? ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, ঠিক আছে? এটা অবশ্যই নিয়ে গেলে কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এটা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করলাম, এটা তোমাদের নিশ্চয়ই পড়া আছে। আবার এখন আমরা ইন্টারভিউ লিখলে ভি নট, এটা আমরা এভাবে লিখতে পারি, ভি নট প্লাস এটি, এভাবে লেখা যায়, একই জিনিস, ভি নট আর ইউ একই জিনিস, ঠিক আছে? তা আমরা ক্যালকুলাসের সাহায্যে কি করলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা প্রতিপাদন করলাম। অবশ্য বোর্ডে প্রতিপাদন করবে না, জাস্ট জানানোর জন্য। তাহলে আমরা কি করলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণ আমরা প্রতিপাদন করলাম। এখন যদি বলে লেখ চিত্রটা কেমন হবে, আমরা লেখটা, গ্রাফটা কেমন হবে তোমরা একটু এগিয়ে নিতে পারো সঙ্গে সঙ্গে। গ্রাফটা কেমন হবে আমরা যদি দেখায়, এদিকে নেব টি আর এদিকে নেব হচ্ছে ভি। লেখটা যদি বসাই তাহলে আমাদের কেমন হবে? এক্স অক্ষ বরাবর নিলাম, এই তখন হবে কি? ওয়াই অক্ষকে ছেদ করে একটা সরল রেখা, ওয়াই অক্ষকে ছেদ করে একটি সরল রেখা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এইটুকু আমরা বলবো সে আদি বেগ ইউ বা ভি নট। কথা কি বুঝতে পারছো? এইটুকু আমরা বলবো ইউ বা ভি নট, ইউ বা ভি নট। মাইশা শুনতে পাচ্ছ? মাইশা, হ্যালো হ্যালো, লাবিব শুনতে পাচ্ছ? লাবিব, হ্যালো লাবিব শুনতে পাচ্ছ? সূচনা, এই কাম চলে গেল। সূচনা শুনতে পাচ্ছ? সূচনা, আজকে হবে না, কারেন্ট চলে গেল। কারেন্ট প্রতিদিন চলে যায়, কারেন্ট চলে গেল।